আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের শুরু হলো গোলজি বস্তু। তোমাদের হচ্ছে গোলজি বস্তু দেখো তো। গোলজি বস্তু তো ক্যামিলো গোলজি নামে একজন বিজ্ঞানী, তিনি আর কি এটা আবিষ্কার করছেন, সেজন্য নাম হয়েছে গোলজি বস্তু। এই তো এখানে কি কি বিষয়গুলো দেখো পড়তে হবে, এটাও সৃজনশীল হিসেবে পরীক্ষা আসে। এখানে দেখো ছবিতে তিন রকমের কিছু দেখতে পাচ্ছ তুমি। একটা দেখতে পাচ্ছ সিস্টার্নি, ছবিটা আগে দেখো। তারপর আরেকটা দেখতে পাচ্ছ হলো যে ভেসিকল, আরেকটা দেখতে পাচ্ছ একটা ক্ষুদ্র ভেসিকল, আর একটা হলো বৃহৎ ভেসিকল। তিনটে জিনিস দেখতে পাচ্ছ। এর মধ্যে সিস্টার্নি নামকরণটা কেন সিস্টার্নি হলো বলতে পারো অনুমান করে? সিস্টার্নি কথাটা আসছে গ্রিক শব্দ সিস্ট থেকে। গ্রিক শব্দ সিস্ট মানে হলো লম্বা থলি। গ্রিক শব্দ সিস্ট মানে হলো লম্বা থলে, কারণ এরা একটু লম্বা লম্বা থলের মতো। হ্যাঁ, লম্বা লম্বা থলের মতো। তো এরকম লম্বা লম্বা থলের মতো। তো বৃহৎ ভেসিকল, ক্ষুদ্র ভেসিকল, সেটা যে মিডিলে থাকবে এরকম কিছু না, বাইরের দিকেও থাকতে পারে। হ্যাঁ, যেমন ধরো এখানে ধরো যদি থাকে ক্ষুদ্র, তাহলে এদিকে থাকবে বৃহৎ, ওদিকে বৃহৎ থাকলে বৃহৎ। তাহলে এই লম্বা লম্বা না, লম্বা লম্বা থলের মতো না। তো এইভাবে নাম হচ্ছে সিস্টার্নি। আরেকটা আছে সিস্টার না। সিস্টার্নি বলতে বহুবচন, এই জন্য দেখো এটা কিন্তু দুইটা চিহ্নিত করলে নাম হলো সিস্টার নি হয়ে যাবে। সিস্টার নি, ঠিক আছে। একটা চিহ্নিত যদি করি তাহলে সিস্টার না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, একটা চিহ্নিত করলাম তাহলে এর নাম হলো সিস্টার না। তো গোলজি বস্তুর আসলে মেইন কাজ কি, এটা একটু মাথায় রাখো প্রথমে। যে কারণ তুমি যা করতেছো সেটা কেন করতেছো সেটা তোমার মাথায় আগে নিতে হবে। তাহলে তো তোমার হচ্ছে এটার প্রতি তোমার ভালো লাগাটা বাড়বে। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ব্রেন কোনগুলাকে সেভ করে, মানে কোনগুলাকে স্মৃতিতে রেখে দেয়, আর কোনগুলাকে স্মৃতিতে রেখে দেয় না, যেগুলো আমাদের ভালো লাগে। হ্যাঁ, ঠিক বলেছো, যে হাত ঠিক চলেছে, যেগুলো আমাদের ভালো লাগে সেইগুলো কিন্তু আমাদের স্মৃতিতে রেখে দেয়। আর যেটা তুমি ইচ্ছার বিরুদ্ধে করবা বা করবা, ওইটা ব্রেন কি করে, ওটা সেভ করে না। ব্রেন চিন্তা করে এটা তো আমাকে জোর করে করতে, মানে এটা খারাপ জিনিস, এটা মনে রাখা উচিত না। আমাদের ব্রেনে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনের কাজ হলো মুছে দেয়, বুঝছো? এই জন্য তুমি যেটা করবা সেটা ডিপলি করবা, ভালো লাগা কাজ করবে, তোমার মনে রাখতে পারবে। বুঝতে পারছো? তো তাহলে গোলজি বডির মেইন কাজ কি? আমরা জানি নিউক্লিয়াসের কাছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল না, তার পর তো গোলজি বডি থাকে। গোলজি বডির কাজ হলো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে প্রোটিন জাতীয় উপাদান তৈরি হয়, ওই প্রোটিন জাতীয় উপাদানগুলো এখানে মডিফাই হয়, আরো উন্নত হয়। ওখানে যদি কিছু অ্যামাইনো অ্যাসিড যোগ করতে হয় যোগ করে, ওখানে যদি ওর সাথে অন্য কোনো যৌগ মূল্য যোগ করতে হয় যোগ করে, করে তারপরে সেটা হলো এই যে ভেসিকল ভ্যাকিউল যেগুলো আছে না, এটা উপরের দিকে ভেসিকল হয় সাধারণত। এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা আসে, এর মধ্যে ঢুকে, বুঝছো? এর মধ্যে ঢুকে তারপরে এখানে কিছু যৌগ যুক্ত হয়, তো যার জন্য এগুলো একটু বড় হয়, এটা বৃহৎ ভেসিকল হয়ে যায়। কারণ এটার মধ্যে তো মডিফাই হয়েছে, একটু স্বাস্থ্যবান হয়ে যায়, এই জন্য এগুলো একটু বড় হয়। তো এই জন্য ছোট হয় বড় হয়, ছোট হয় প্রথমে যখন আসে, আর এর মধ্যে ঢুকে যখন বের হয় বড় হয়ে যায়। বুঝতে পারছো? যদিও এর মধ্যে আবার কিছু কিছু জিনিস আছে বৃহৎ ভেসিকলের মধ্যে, এর মধ্যে কিছু ছোট ছোট আছে, যেমন বেশি ছোট যারা এর মধ্যে বের হয় তারা হলো আসলে কোষ গহ্বর তৈরি করে। আবার কিছু আছে ছোটগুলো যারা লাইসোসোম তৈরি করে, এরকম বিভিন্ন আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার আমরা বইয়ের ভাষা পড়ি যে কি কি বিষয়গুলো এখানে দেখো না বোঝার কি আছে। তো দেখো গোলজি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষে দেখা যায়। তাহলে উদ্ভিদ কোষে পাওয়া যায় এটাই মাথায় রাখতে হবে।
যেমন এখানে একটা কোশ্চেন আসছিল যে প্রাণী কোষে পাওয়া যায় নিচের কোনটি, মানে ধরো আছে মনে করো যে মাইটোকন্ড্রিয়া আছে, হ্যাঁ, লাইসোসোম আছে, তো উদ্ভিদ কোষেও কিন্তু লাইসোসোম ব্যতিক্রম পাওয়া যায়, হ্যাঁ। এখন ধরো প্রাণী কোষে পাওয়া যায়, এখন প্লাস্টিক তো আর প্রাণী কোষে পাওয়া যায় না, এখন ধরো প্লাস্টিক আছে, তারপরে ধরো গোলজি বস্তু আছে, তাহলে গোলজি বস্তুটা উত্তর হবে। এটা আসছিল যে রাজশাহী বোর্ড 17 সালে কোন প্রাণী কোষে নিম্নের কোনটি পাওয়া যায়। আচ্ছা, পরে এটা লিখে দিচ্ছি, আগে বুঝে নিই। তো বলছে অনেক উদ্ভিদ কোষে পাওয়া যায়, এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল নিয়ে গঠিত, তাই তো, তাই না? এই যে সিস্টার্নি কয়েক ধরনের ভেসিকল, সেটা হতে পারে ছোট ছোট, হতে পারে বড়, নিয়ে গঠিত। তারপরে বলছে যে এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পূর্ণ হয়। মানে কি? মানে হচ্ছে যে যে এনজাইম গুলা মনে করো, হ্যাঁ, যে এনজাইম গুলা তোমার আসে, এখন এখানে ধরো ঢুকলো, এটা ঢোকার সময় যদিও এটা একটু এরকম দেখায়, হ্যাঁ, মানে যখন ঢুকে তখন এরকম হয়, পরে ভিতরে ঢুকে যায়, ঢুকে ঢুকে তারপরে এখান থেকে আবার ধরো এখানে আসে, বুঝছো? এরপরে আবার ধরো এর মধ্যে ঢুকছে, এর মধ্যে ঢুকে এই পাশ দিয়ে বের হয়, বের হয়ে আবার এখানে আসে, কখনো কখনো এর ভিতরে ঢুকে আবার এখান থেকে এরকম করে বের হতে পারে। এখন যখন এর ভিতরে ঢুকে না, ঢোকার পর এর মধ্যে অনেক পানি টানি নিয়ে আসে, এখন অত পানির ধরো দরকার নাই, তখন কি হবে, এর মধ্যে ঢোকার পর এর মধ্যে যৌগমূল লেগে আছে সব, তো আবার পানিও আছে, তখন পানিগুলো কি করবে, এই পদ্মার দিকে পানিগুলো এর মধ্যে যখন থাকবে, তখন ঢুকছে, ঢোকার পরে এই যৌগের মধ্যে যত পানি আছে সব এর পদ্মাতে বাইরে বের করে দেবে, অত পানি দরকার নাই। এইটাই বলছে পানি বিয়োজন ঘটে এর পদ্মায়, হ্যাঁ। আচ্ছা, এখানে উৎসেচক বলছে না, এনজাইম, উৎসেচক মানে কি, এনজাইম। তো এনজাইম কিন্তু সবসময় প্রোটিন জাতীয় হয়, এনজাইম সবসময় প্রোটিন জাতীয় হয়, তার মানে ওই এনজাইম বা প্রোটিনের মধ্যে যে অতিরিক্ত পানি আছে ওটা পদ্মাতে বের করে দেয়, এই বলছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণ করার ক্ষেত্রে, বিভিন্ন পদার্থ নিঃসরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। বিভিন্ন পদার্থ নিঃসরণ মানে কি, যেমন ভেসিকল থেকে এই যে ভেসিকল আকারে বের হলো, বৃহৎ ভেসিকল আকারে বের হলো, তখন মধ্যেও এর মধ্যে বিভিন্ন পদার্থই তো এই ভেসিকলের মধ্যে থাকে, বুঝছো? তার মানে কি, এখান থেকে বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ হচ্ছে, কেউ লাইসোসোম তৈরি করছে, কেউ হলো কোষ প্রাচীর তৈরি করার জন্য কাঁচামাল বের করে দিচ্ছে, কোষ গহ্বর তৈরি করছে, তাহলে তাহলে এই জন্য বলছি এর ভিতর থেকে বিভিন্ন পদার্থ নিঃসরণ হয়। আচ্ছা, নিবিড় ভাবে সম্পর্ক আছে বলছি। হরমোন নিঃসরণে এর ভূমিকা লক্ষ্য করা যায়, মানে এর ভিতর দিয়ে ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওর গায়ে যে রাইবোজোম আছে না, ওই রাইবোজোম তো প্রোটিন তৈরির কারখানা, প্রোটিন তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ঢুকাই দিল। তো এখন কিছু প্রোটিন হরমোন হিসেবে ভূমিকা রাখে, কিছু প্রোটিন হরমোন হয়, তবে কিছু প্রোটিন আবার লিপিড জাতীয় হতে পারে, তাহলে এখানে হরমোনও তৈরি হয়, তাই বলছে হরমোন হরমোন নিঃসরণের ভূমিকা লক্ষ্য করা যায় কোন বিপাকীয় কাজের সাথেও, বিপাকীয় মানে কি, ক্রিয়া বিক্রিয়া কাজের সাথে এরা সম্পর্কিত, এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। অর্থাৎ মনে করো যে এর মধ্যে তো প্রোটিন গুলা ভেসিকল সহ ঢুকছে, হ্যাঁ ঢুকছে, এখন কোষে দরকার নাই, তাহলে এর মধ্যে থেকেই যাবে, যখন দরকার তখন ছাড়বে, এরকম ঘটনা ঘটে, তাই হচ্ছে এরা সঞ্চয় করেও রাখে। তাহলে এটা সৃজনশীলের জন্য পড়তে হবে। আচ্ছা, এটা একটু নোট করো, তাহলে একটু ধারণা পাবা কি কি কোশ্চেন এখান থেকে আসছে। যেমন একটা আসছে, প্রাণী কোষে পাওয়া যায় নিম্নের কোনটি, প্রাণী কোষে পাওয়া যায় নিম্নের কোনটি। তাহলে উত্তর হলো ঘয়ে, রাজশাহী বোর্ড 17, উত্তর হলো গোলজি বস্তু, ঘয়ে এটা অপশনটা ছিল, ঘয়ে। বুঝছি? আচ্ছা, এবার দেখো আরেকটা কোশ্চেন, সিস্টার্নি থাকে কোনটিতে।
গোলজি বস্তু কুমিল্লা বোর্ড 17 কুমিল্লা বোর্ড 17। তাহলে গোলজি বস্তুতে থাকে, এটা তো জানলে উত্তর গোলজি বস্তু, উত্তর গোলজি বস্তু। আচ্ছা, হরমোন আর এনজাইমের মধ্যে কি পার্থক্য একটু বলো তো, এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা? হরমোন আর এনজাইমের মধ্যে কি পার্থক্য? তাহলে হরমোন প্রোটিন জাতীয় হতে পারে, লিপিড জাতীয় হতে পারে। এনজাইম সব সময় প্রোটিন জাতীয়, এটা মাথায় রাখবা। হরমোন প্রোটিন জাতীয় হতে পারে, লিপিড জাতীয় হতে পারে, কিন্তু এনজাইম সব সময় প্রোটিন জাতীয়। এনজাইম কখনোই লিপিড জাতীয় বা শর্করা জাতীয় হয় না। এটা তো গঠনগত। কাজের ক্ষেত্রে কার কি কাজ বলো কি? কাজের ক্ষেত্রে কার কি কাজ? হরমোন বৈশিষ্ট্য ধারণ করে। হ্যাঁ, আর এনজাইম উত্তেজিত করে না। উৎসেচক আছে না বইয়ের মধ্যে? উৎসেচক কিন্তু সংস্কৃত ভাষা, উৎসেচক সংস্কৃত ভাষা, এর বাংলা অর্থ উত্তেজিত করা হয়। আর এনজাইম মানে পরিবর্তনকারী। তবে মনে রাখবা, হরমোনের কাজ আর এনজাইমের কাজের মধ্যে একটু পার্থক্য আছে। হরমোন যে কাজটা করে, হরমোন এনজাইমকে উদ্দীপ্ত করে, আর এনজাইম বিক্রিয়াকে উদ্দীপ্ত করে। বুঝতে পারছো? তাহলে এনজাইমের বাপকে হরমোন, এনজাইমের বাপ হলো হরমোন। তো ওইটা হচ্ছে তোমার হচ্ছে যে বের হয়ে এনজাইমকে গুদা দিল, তখন তো এনজাইম কাজ করলো। তাহলে এই হলো ব্যাপার হরমোন এনজাইম। এখন আরেকটা কথা একটু মনে রাখো, সেটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ধরো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো মনে করো, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে এখানে তো রাইবোজোম থাকে, তাই না? তো যার উপরে রাইবোজোম থাকে তার নাম অমসৃণ, আর যার উপরে রাইবোজোম নাই সেটা কি? মসৃণ, তাই না? তো মনে রাখবা যে যারা অমসৃণ, যারা অমসৃণ তারা হচ্ছে প্রোটিন তৈরি করে বা এনজাইম তৈরি করে, আর যারা হচ্ছে মসৃণ তারা হলো যে হরমোন তৈরি করে, হরমোন তৈরি করে। তাহলে এই প্রোটিনটা এনজাইম হিসেবে ভূমিকা রাখে, এনজাইম হিসেবে ভূমিকা রাখে। হরমোন তো দুটোই হতে পারে, হরমোন প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে, ঠিক আছে? এটা একটু মনে রাখো। আচ্ছা, আর কিছু নাই, বাকি সবই আশা করি বুঝতে পারবা। তাহলে এখান থেকে দুইটা, হ্যাঁ বলো। মসৃণটা হরমোন, হ্যাঁ, মসৃণটা হলো হরমোন তৈরি করে, আর অমসৃণটা এনজাইম তৈরি করে। এনজাইমটা প্রোটিন, এনজাইম তো প্রোটিনই। তাহলে তুমি দুইটাই লেখো যে এনজাইম বা প্রোটিন তৈরি করে, এনজাইম বা প্রোটিন তৈরি করে। এবার তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার তাহলে আমরা একটু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে জানি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো বলে ধরো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, একটা মসৃণ আর একটা হলো অমসৃণ, তাই না? তো এটাকে বলা হয় অমসৃণ, মানে যদি রাইবোজোম লেগে থাকে, তাই না? আর রাইবোজোম লেগে থাকে তাহলে এটা মসৃণ। মানে ব্যাপারটা হলো, কারণ মুখে যদি ব্রণ থাকে তাহলে বলবো যে অমসৃণ, ব্রণ নাই প্লেন তাহলে মসৃণ, ব্যাপারটা। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ কেন হয়েছে মনে আছে না? বলেছিলাম কিন্তু, কি কারণ মনে আছে বলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণটা কেন হয়েছে বলো দেখি। মনে আছে কি কারণে নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো? কারণ মনে আছে? মনে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণটা হয়েছিল এই কারণে, দেখো যে এইটা হলো নিউক্লিয়াস, এর সাথে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তাই না? আছে মনে করো, আর এর আশপাশে কি আছে? তরল উপাদান আছে,
সাইটোপ্লাজম যেটা, তাই না? এখন বলা হচ্ছে এই সাইটোপ্লাজম ভিতরের দিকে কিন্তু কম ঘন, বাইরের দিকটা বেশি ঘন। বাইরের দিকটা মনে করি এরকম ঘন, হ্যাঁ, আর ভিতরের দিকটা কম ঘন। তো বাইরের সাইটোপ্লাজম, বাইরের দিকে সাইটোপ্লাজম নাম হলো অ্যাক্টোপ্লাজম। অ্যাক্টোপ্লাজম, অ্যাক্টো মানে তো আমরা জানি বাইরে, প্লাজম মানে গঠন, মানে কি বাইরের গঠন। প্লাজম মানে গঠন, প্লাজম মানে রূপ, প্লাজম মানে আকার, ঠিক আছে? তাহলে কি হলো, বাইরের গঠন, এটাই মনে করলাম। আর ভিতরের দিকে যে তরল আছে, ভিতরের দিকে যেটা আছে, এই ভিতরেরটার নাম হলো এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম কারণ কি ভিতরের দিকের গঠন, সাইটোপ্লাজমের ভিতরের দিকের গঠন। আর অ্যাক্টো মানে বাইরে, তাহলে সাইটোপ্লাজমের বাইরের দিকের গঠন, তাই তো? তাহলে সাইটোপ্লাজমের ভিতরের দিকের গঠন, সাইটোপ্লাজমের বাইরের দিকের গঠন। তাহলে সাইটোপ্লাজমের ভিতরের দিকের গঠন, সাইটোপ্লাজমের বাইরের দিকের গঠন, এই তো নাম। এখন কথা হলো, যদি এন্ডোপ্লাজমে মানে ভিতরের দিকে যে সাইটোপ্লাজমের গঠনটা আছে, সেই জায়গায় যদি কোনো কিছু থাকে তাহলে তার নাম হবে কি এন্ডোপ্লাজমিক। এন্ডোপ্লাজমে কিছু থাকলে তার নাম হলো এন্ডোপ্লাজমিক, তাই না? যেমন বাংলাদেশে যে থাকে সে কি বাংলাদেশি, বাঙালি। তাই না? না, বাঙালি বলাটা ঠিক না। মানে কেন ঠিক না? কারণ আমাদের বাংলাদেশে, কলকাতাও তো আছে বাঙালি। হ্যাঁ, কলকাতা বাঙালি আছে। শুধু কলকাতা কেন, ওই যে সেভেন সিস্টারের অনেকে বাংলা কথা বলে না, তারা বাঙালি বললে এটা সঠিক হবে না। আবার হ্যাঁ, বাংলাদেশি বলতে হবে। ওটা যারা বলে তারা মূর্খতার কারণে বলে, জ্ঞান নাই, হ্যাঁ, তারা বলে। ওই যে বলে না যে তোমার জয় বাংলা, এই কথাটা আসলে সঠিক না। কোনো ভাষা আমাদের ইয়ে হতে পারে না। মানে তোমার হচ্ছে, হ্যাঁ, তখন একটাই দেশ ছিল, সেই কারণে ওটা যুদ্ধকালীন স্লোগান ছিল, ওটা ওকে। কারণ পার্বত্য চট্টগ্রামে কিন্তু মেজরিটি% মানুষ স্বাধীনতা চাইছিল না, শুধু বাঙালিরাই স্বাধীনতা চাইছিল, বুঝতে পারছো? তো ওই অর্থে ধরো বলেছে ওটা যুদ্ধকালীন একটা স্লোগান, ওটা ওকে ওকে ঠিক আছে। এই কারণে কিন্তু জিয়ার সময় থেকে এই জয় বাংলা স্লোগানটা বাদ দেওয়া হয়। কারণ এটাতে কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে, এটাতে সমস্যা হচ্ছে যারা পার্বত্য চট্টগ্রামে আছে ওরা হলো, ওখানে কিন্তু আরো 40টা ভাষায় কথা বলে মানুষ। তুমি ওদের সামনে যখন জয় বাংলা বলছো তখন তুমি ওদেরকে আগেই বাতিল করে দিচ্ছ যে তোমরা কিন্তু আমাদের কেউ না ভাই। তখন তো ওরা এমনি বলবে তাহলে আমরা স্বাধীন হব। যেমন ওরা স্বাধীনতা চাই, কিন্তু ওরা স্বাধীনতা চাই, ওরা কিন্তু স্বাধীনতা চাই, জানো? ওরা স্বাধীনতা চাই, ওরা কিন্তু সশস্ত্র, ওদের অস্ত্র আছে। এই কারণেই হচ্ছে যে আমাদের পরিচয় হলো সবসময় আমরা হলো বাংলাদেশি, এটা হবে, এটাই চলে। বাঙালি বললে ওদের মিলে যাচ্ছে। তো তোমার যেমন একবার হয়েছিল কলকাতাতে, তোমার হচ্ছে যে বাংলাদেশের একটা ক্লাবের সাথে ফুটবলের, ওদের দেশে একটা ক্লাবের, ওদের মোহনবাগান আর বাংলাদেশের মনে হয় আবাহনী একটা খেলা হয়েছিল। তো ওইখানে দেখছি যে কলকাতার লোকজন স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বাংলা, মানে ওই বাংলা জিততে চাই। বাংলাদেশিরাও কিছু বলছে জয় বাংলা। আমি চিন্তা করি কি রে, দুইজনের জয় যাচ্ছে, তাহলে কি এটা কেমন হলো? এটা কোনো কথা হলো? ওরাও বলছে এক কথাই হয়ে যাচ্ছে। তার মানে এই স্লোগানটা ভারতের শিখানো স্লোগান, এটা ভারতের স্লোগান, এটা বাংলাদেশের স্লোগান হতে পারে না, বুঝছো? ওই জন্য এটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে অবশ্য আবার কখনো আওয়ামী লীগ আসলে আবার হবে, তাই না? তাহলে এন্ডোপ্লাজমে কিছু থাকলে এন্ডোপ্লাজমিক, বাংলাদেশে কিছু থাকলে বাংলাদেশি। বাংলাদেশে মানুষ কেন, কোনো প্রোডাক্ট সেটাও বাংলাদেশি, গরু ছাগল বাংলাদেশি, দেশি, তাই না? এই তো তাহলে এই জন্য প্রথমে না হলো এন্ডোপ্লাজমিক, যেহেতু এন্ডোপ্লাজমে আছে। রেটিকুলাম, রেটি মানে কি জালিকাকার, কুলাম মানে ছোট, তাহলে ছোট ছোট জালের মতো, এগুলো ছোট ছোট জালের মতো, তাই নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পেরেছো? তোমরা প্রথম থেকেই ডিপলি ভাবে শিখলে ইন্টারমিডিয়েট যায় আরো সহজ মনে হবে। এবং হচ্ছে হ্যাঁ, প্লাজমা, প্লাজমা মানে হচ্ছে গঠন বা রূপ।
প্লাজমিক মানে প্লাজমা, প্লাজমা থেকে প্লাজমিক, প্লাজমা থেকে প্লাজমিক। যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশি। রেটিকুলাম রেটি মানে জালিকাকার, কুলাম মানে ছোট। রেটি মানে জালিকাকার, কুলাম মানে ছোট। মানে কি ছোট ছোট জালের মতো গঠন। হ্যাঁ, বুঝতে পারছো? জি তাহলে ছোট ছোট জালের মতো গঠন, এটাই হলো রেটিকুলাম। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা আসি এখানে কি কি বলছে। অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণের গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, তাই এই যে রাইবোজোম লেগে আছে, তাই না? লেগে থাকে। প্রথমের দিকে কেন লেগে থাকে? কারণ নিউক্লিয়াস থেকে হাতের কাছে যেটা পাবে সেখানে তো মানুষ বসবে, তাই না? তো হাতের কাছে এইগুলা মানে নিউক্লিয়াস থেকে বের হয়ে হাতের কাছে প্রথমের দিকে যেগুলো থাকে সেগুলো দেওয়া শুরু বসে পড়ে, বেশি দূরে যাওয়ার আর সুযোগ পায় না, বুঝছো? এই জন্য ওখানে বসে। তাহলে প্রথমে হলো অমসৃণ। তো বলছে যে তাই স্বাভাবিকভাবেই এসব স্থানে প্রোটিন সংশ্লেষের ঘটনা ঘটে। তাহলে এখানে যেহেতু রাইবোজোম আছে তাই এখানে তো প্রোটিন সংশ্লেষণ ঘটবেই। রাইবোজোম তো প্রোটিন তৈরি করে, তাই না? করে ওর মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবল পথ হিসেবে কাজ করে। এইটা কিন্তু সৃজনশীল হিসেবে আসতেই পারে। শিক্ষক ক্লাসে এমন একটি কোষীয় অঙ্গন নিয়ে আলোচনা করলেন যাকে কোষের রাস্তা বলা হয়। কোষের রাস্তাও কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বুঝতে পারছো? এটা প্রবাহ পথ, কারণ এর মধ্যে যে বিভিন্ন কিছু যাতায়াত করছে যে, তাই কি না? যদিও সাইটোপ্লাজমের বাইরের দিকে অনেক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, ওর মধ্যে দিয়ে যাতায়াত করে, ওরা অন্য কোষে চলে যায়। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় প্রবাহ পথ। এখন পরীক্ষা যদি আসে এমসিকিউর জন্য, নিচের কোন অঙ্গাণুকে কোষের প্রবাহ পথ বলা হয় বা রাস্তা বলা হয়? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যাবে না? আচ্ছা, এরপরে দেখো এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। তাহলে এই জিনিসগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেন পর্যন্ত যুক্ত থাকে, মানে অন্য কোষে যাওয়ার জন্য, বুঝতে পারছো? তাই বলছে। তারপর কি বলছে? এগুলো কখনো গেল, তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। এক কোষ থেকে আরেক কোষে এনজাইম চলে যায়। মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা একটু বুঝো। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে, বলছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? বলছে এরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা আছে। উদ্ভিদ ও প্রাণী কোষে উভয়, মানে রেটিকুলাম কি দুই কোষেই থাকে না, তাই বলছে আর কি। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এর বাইরের আবরণ, মানে এরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এগুলা হচ্ছে কেন এরকম বলা হলো? কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফসফোলিপিড দিয়ে গঠিত। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি দিয়ে গঠিত? ফসফোলিপিড দিয়ে। এখন কথা হলো যখন কোনো প্রকৃত কোষ মাইটোকন্ড্রিয়া তো আসলে কি ছিল জানো? মাইটোকন্ড্রিয়া আসলে ব্যাকটেরিয়া ছিল। ব্যাকটেরিয়া ছিল। তো এই মাইটোকন্ড্রিয়া ব্যাকটেরিয়াকে যখন একটা প্রকৃত কোষ যখন কি খেয়ে ফেলে, তখন কিন্তু এরকম করে একটা করে দেয়, এরকম একটা গহ্বর তৈরি করে, বুঝছো? এরকম গহ্বর তৈরি করে, হ্যাঁ, গহ্বর তৈরি করে। তো এই গহ্বর তৈরি করার পর কি হয় যে এক পর্যায়ে এটা একীভূত হয়ে যায়, এটা একীভূত হয়ে যায়, একীভূত হয়ে গেল, এরকম হয়ে গেল। পরে এটা ভিতরে ঢুকে গেল। এখন এই জিনিসটা মনে করো ভিতরে ঢুকে গেল, আর এটা আগের মতো হয়ে গেল। এটা মনে করো ভিতরে ঢুকে গেছে। এর গায়ের সাথে তো এই আবরণ ছিল, সেই আবরণটা এখানে চলে আসলো, দিয়ে এটা মাইটোকন্ড্রিয়া হয়ে গেল। এখন কথা হলো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফসফোলিপিড দিয়ে গঠিত, কোষঝিল্লিও ফসফোলিপিড দিয়ে গঠিত, মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ সেও ফসফোলিপিড দিয়ে গঠিত। এই কারণে ধারণা করা হয় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামই বোধহয় মাইটোকন্ড্রিয়া বানিয়েছে। এই জন্য বলা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধরার সময় এখানে হয়, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বাইরের কোষঝিল্লি তৈরি হয়েছিল। তাহলে এখন কোষঝিল্লি আবার মাইটোকন্ড্রিয়ার উপর দিয়ে আবরণ তৈরি করলো, তাহলে ঘুরে ফিরে তো মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে গঠিত, এই অর্থে বলছে। ঠিক আছে, শেষ। তাহলে এখান থেকে দেখো কি কি কোশ্চেন আসে, এটা একটু লিখে নাও।
যেমন আসছে নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা রাখে? এটা যশোর বোর্ড 24 সালে আসছিল। নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা রাখে? যশোর বোর্ড 24 সালে। বেশি রাখা? আচ্ছা, এখানে এই একটাই কোশ্চেন আসছে আর কি। হ্যাঁ, এরপরে দেখো কোষ গহ্বর। তাহলে কোষ গহ্বরটা এমসিকিউর জন্য পড়তে হবে, তবে বলজি বস্তু অ্যানিমেল এগুলো শিল হতে পারে। হ্যাঁ, কোষ গহ্বর ভ্যাকিউম। সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাতত ফাঁকা জায়গা থাকে সেগুলো হলো কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য আর কি। এর প্রধান কাজ কোষরস ধারণ করা, বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা জাতীয় এগুলা 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 সবই এমসিকিউর জন্য পড়বা। হ্যাঁ, কোষরস থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত, তবে কখনো কখনো আকারে ছোট। তো তোমরা তো জানো কোষ গহ্বর উদ্ভিদ কোষে কেন থাকে। কারণ কোষ গহ্বর এই কারণে থাকে যে উদ্ভিদ কোষে, কারণ উদ্ভিদ কোষের দুইটা সমস্যা। একটা সমস্যা হলো উদ্ভিদদের বাইরে কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর একটা শক্ত আবরণ, এটা ভেদ করে তার বজ্র পদার্থ বাইরে ফেলতে পারে না। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা, কোনো বহুকোষী উদ্ভিদ, বটগাছ, আম গাছ, বড় বড় উদ্ভিদ, তাদের কিন্তু কোষের মধ্যে যে বজ্র পদার্থ তৈরি হয় ক্রিয়া বিক্রিয়ার সময়, সেই বজ্র পদার্থ বের করার কোনো প্রস্রাব পায়খানা করার কোনো ব্যবস্থা নাই। সেই কারণে ওদের বড় কোষ গহ্বর থাকে। ওই কোষ গহ্বরের মধ্যে কোষের বজ্র পদার্থ গুলা জমা থাকে, এমনভাবে জমা থাকে দরকার হলে আবার নিয়েও আসে। দুই কাজই করতে পারে। হ্যাঁ, দরকার হলে নিয়ে আসে। যেমন ধরো মানুষের বাড়িতে স্টোর রুম থাকে, ধরো একটা চেয়ার ভেঙে গেছে, ওই চেয়ারটা ফেলে দিল স্টোর রুমে। হঠাৎ মনে হলো একটা টুল বানাতে হবে, যে ওই যে স্টোর রুমে চেয়ারের পায়াগুলো আছে ওগুলো নিয়ে আই, এটাতে টুল বানানো যাবে, তখন আবার নিয়ে চলে আসলো। তো কোষ গহ্বর এইভাবে কাজ করে যে বজ্র পদার্থ মধ্যে রাখে, কিন্তু বজ্র পদার্থ মধ্যে কিন্তু ভালো উপাদান আবার কোষ টেনে নেয় মাঝে মধ্যে। দুই কাজে হয়, বুঝতে পারছো? এটা তো এখানে কি আর কিছু বোঝার আছে এইটুকুর মধ্যে কোষ গহ্বর নিয়ে? বলো। আচ্ছা, তাহলে এখান থেকে কোনো কোশ্চেন আসতে দেখা যায়। এবার দেখো লাইসোসোম। লাইসোসোম নামকরণটা কেন হলো? লাইসো মানে বিগলনকারী। লাইসো মানে কি? বিগলনকারী। লাইসো মানে হলো বিগলনকারী। এরকম লাইসো মানে বিগলনকারী। লাইসো মানে হলো বিগলনকারী। আর লাইসোসোম, সোমা মানে হলো বস্তু বা দেহ, তাই না? তাহলে যে বস্তুটা বিগলন করে কোনো কিছু, ঠিক আছে? কি বিগলন করে? কোষের মধ্যে জীবাণু ঢুকছে, তখন জীবাণুগুলোকে বিভিন্ন এনজাইম ক্ষরণ করে ধ্বংস করে দেয়। হ্যাঁ, এটাই হলো যে বিগলন করে। এগুলো এমসিকিউর জন্য করতে হবে। নিম্নের কোনটি ধরো যে জীবাণু ধ্বংস করে? তাহলে কি? লাইসোসোম। যেমন শ্বেতকণিকাতে প্রচুর লাইসোসোম থাকে, ওরা কিন্তু জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এখানে কি কি আছে বলছে? লাইসোসোম জীবকোষকে জীবাণু থেকে রক্ষা করে, জীবাণু ধ্বংস করে। এর উৎসেচক বা এনজাইম আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণুর সংস্পর্শে এরও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোসোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশের অংশগুলো নষ্ট হয়ে যায়, তখন কোষটি মারা যায়। ব্যাপারটা একটু বুঝি যে দেহে অক্সিজেনের অভাব হলে বলতে কি বোঝায়? যে বা খাদ্যের অভাব হলেও কিন্তু এই কাহিনী ঘটে। খাদ্যের অভাব বা অক্সিজেনের অভাব হলে লাইসোসোম তখন কি হয়ে যায়? লাইসোসোম তখন ওর পর্দা ফেটে যায়। ওর পর্দা কি হয়ে যায়? ফেটে যায়। কেন? তার কারণ লাইসোসোম এমন একটা কোষীয় অঙ্গাণু, ধরো এটা লাইসোসোম। লাইসোসোমের মধ্যে বিভিন্ন এনজাইম আছে। এখন লাইসোসোমের
কাজ হচ্ছে এই এর মধ্যে যে এটিপি তৈরি হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করছি গ্লুকোজ ভাঙতেছে, শ্বসন ক্রিয়া করছে, এটিপি তৈরি হচ্ছে। তো ওই এটিপির কাজ হলো প্রতিনিয়ত যে এর ভিতরে প্রোটন পাঠানো, সবসময়কে অ্যাসিডিক করে রাখতে হয়, বুঝছো? সবসময়কে অ্যাসিডিক করে রাখতে হয়, সবসময় এর মধ্যে প্রোটন পাঠাতে হয়। তো যদি কোনো কারণবশত এখানে ধরো এটিপি তৈরি হলো না, তাহলে প্রোটন পাঠানোর কাহিনীটা ঘটবে না, তখন ওর এনজাইমের ভারসাম্যতা ঠিক থাকবে না, তখন অ্যাসিডিক না থেকে এটা ক্ষারীয় হয়ে যাবে। ক্ষারীয় হলে কি হয়, তখন এই যে পর্দা আছে না, পর্দা তখন ফেটে যায় এনজাইম দ্বারা। ফেটে গেলে কি হবে, তখন এটা তো যেই ফেটে যাবে এই এনজাইমগুলো বাইরে চলে আসবে, তখনই কি হবে, বাইরে সব কোষীয় অঙ্গাণু ধ্বংস হয়ে যাবে। তাহলে খাদ্যের অভাব হলে ধ্বংস হতে পারে। অক্সিজেনের অভাব বলতে এরকম যে ধরো তুমি এমন একটা গুহার মধ্যে চলে গেছো, যেই গুহাতে তুমি অক্সিজেন কম পাচ্ছ, তার সাপ্লাই কম হচ্ছে। সাপ্লাই যদি কম হয় তাহলে অটোমেটিকলি তোমার হচ্ছে যে লাইসোসোম ওই যে বিগলন ঘটবে এবং তখন তুমি তোমার কোষগুলো মারা যেতে থাকবে। আবার খাদ্যের অভাবে অক্সিজেন কিন্তু কাজ করে না, যেমন গ্লুকোজ তুমি খাচ্ছ না, খাবার দাবার, তো খাবার দাবার না খেলে অক্সিজেন কোষের মধ্যেও ঢুকে না। অক্সিজেনকে ঢোকানোর জন্য বিভিন্ন, যেমন ইনসুলিন আছে, ইনসুলিন গ্লুকোজকে ঢোকায়, অক্সিজেনকে ঢোকায়। তো তাহলে তো অক্সিজেন খাচ্ছই না যখন, তখন কিন্তু আর অক্সিজেন ভিতরে যাবে না, আর অক্সিজেন বেশি না গেলে এটিপি তৈরি হবে না। তাহলে দুই কারণে লাইসোসোম বিগলন ঘটতে পারে। এটিপি ছাড়া ওই যে পিএইচ এর ব্যাপার